শুরু করেছি ডার্ক সাইড লিখনিতে জাবিন ফোরকান, পর্ব সংখ্যা ৩৬। আসমানের আবদ্ধ চোখের পাতা বেয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পতিত হলো রোজার কপলে। উভয়ের অশ্রু আজ মিলেমিশে একাকার। কন্দনরত কণ্ঠে রোজা বলল, ঠিক আছে, চলে যাব, দূরে কথা দিচ্ছি। আর কষ্ট দেব না, তুমি ভালো থেকো নিজের মতন। আমি না হয় তোমায় দূর থেকেই চাইবো, বুঝবো তোমার অনুভূতি আমার ভাগ্যে লেখা হয়নি, কেমন? না। অতর্কিতে খুলে গেল আসমানের আঁখি জোড়া। ভয়ার্ত দৃষ্টিতে সে তাকালো রোজার পানে। অশ্রুসিক্ত নয়নে বিড়বিড় করল, প্লিজ যেও না। অত্যন্ত ক্ষীণে শোনালো কণ্ঠটি। আসমানের অভ্যন্তর থেকে এমন অনুভূতিপূর্ণ স্বরের উৎকীর্ণ সম্ভব রোজা এর পূর্বে ধারণা করেনি কোনোদিন। তোমায় রক্ষা করার ওয়াদা করেছি, পালন করব অন্তিম মুহূর্ত পর্যন্ত। সুস্থ হও, বাসায় নিয়ে যাব। চাঁদ, আর নয়। আমায় ক্ষমা করো, কিন্তু বোঝা আর বাড়িও না। ঋণের শৃঙ্খলে জর্জরিত করো না, দোহাই লাগে। ঝোল এক ফোঁটা অশ্রু পতিত হলো রোজার নয়ন বরাবর। বুঝে এলো পল্লব, অনুভব করলো অমানিসের অনুভূতিকে। পুনরায় কপালে ঠেকালো কপাল। কপালে তালু, মুঠোয় হাত, স্পর্শ হলো প্রশস্ত বক্ষ বরাবর। চোখ খুলে আসমানের নত অবয়ব লক্ষ্য করল রোজা, যেন প্রলয় স্বয়ং সমর্পণ করেছে নিজেকে তার পদক্ষেপে। তুমি কি চাও রোজা? ভাঙা ভাঙা শোনালো কণ্ঠস্বর। প্রশ্বাস টানল রোজা। দূরত্ব ঘুচেছে আজ, আবেগের তাড়নায় ধুকছে অন্তর। জোরপূর্বক পরিণতি চায় না, তাই বলছি বিদায় দাও। কিন্তু আমি যে চাই। দৃষ্টি মিলে রোজার নয়নে নিগড় দৃষ্টিপাত ঘটালো আসমান। ঘোষণা করল, ভুল শোধরাতে চাই। উপেক্ষক নয়, রক্ষক হতে চাই। জীবন নতুনভাবে আরো এক পাঠ পড়িয়েছে আমায়। বিচ্ছেদের বদলে মিলন চাই। হৃদয় ভাঙতে নয়, জুড়তে চাই। দূরে সরিয়ে রক্ষার বদলে কাছে টেনে ভাগ্যের চোখে চোখ রেখে মোকাবেলা করতে চাই। একটিবার সেই সুযোগ দেবে আমাকে? হৃদস্পন্দন থমকে গেল। সমস্ত বিষাদ যেন দূরীভূত হলো সন্নিকটতার মায়ায়। বাঁধ ভেঙে এলো অশ্রুর জোয়ার। অনুধাবন করতে পারছে অন্তর, আসমানের পরবর্তী বক্তব্য কি হতে পারে। বেহায়া অন্তর পুনরায় বুক বাঁধল আশায়। এবার ভাগ্য নিরাশ করল না, আরো নিকটে ঝুঁকল আসমান। রোজার কপালে লুটিয়ে পড়ল তার মসৃণ চুলের গুচ্ছ। নাকের ডগায় টেকল মাস্ক, যা আনমনে আঙুল বাড়িয়ে টেনে সরিয়ে দিল রোজা। হৃদয়েশ্বরের অস্তিত্ব অবলম্বন করতে চায় তার সত্তা। অবশেষে ধ্বনিত হলো, আমায় বিয়ে করবে রোজা? ঠিকরে এলো অশ্রুজল। আবেগে কাঁপল অধর, শিরশির তরঙ্গ খেলল অঙ্গে। সুধার মতন বারংবার প্রতিধ্বনিত হয়ে চলল অমিত কণ্ঠস্বর, কথা দিচ্ছি, চেষ্টা করব নিজেকে গোছানোর। রোজার কপালে লেপটে যাওয়া কেশরাশি সরিয়ে দিতে দিতে অতি আবেগে আসমান আবারও জানালো, তোমার তরে আরো একবার বিনাশ ঘটুক আমার। প্রিয়তমা, ক্রোধান্বিত হয়েছ কি? আমি কি তোমার পর হয়ে গেলাম? অভিমানে মুখ লুকিয়ে রেখেছ বুঝি? আমি অন্য কারো হয়ে যাচ্ছি বলে সারাটা জীবন তোমাকে ভালোবেসে অতিক্রান্ত করতে পারলাম না। আমি বুঝি কাপুরুষ? আমার ভালোবাসা বুঝি ভঙ্গুর, স্বার্থপর? নাকি আদতে তুমি মানব হৃদয়ের কল্পনার মতো সুন্দর? দূর থেকে খুশি হচ্ছ আমি নতুন এক সম্পর্কে বাঁধনে জড়িয়ে নিজেকে দ্বিতীয় সুযোগ দিতে চাইছি বলে? এই হৃদয় যে বড্ড টানাপোড়েনে ভুগছে। মায়াবিনী, কিভাবে বোঝায় অস্তিত্বকে? এই সিদ্ধান্ত নিয়ে কি আমি কোনো ভুল করছি? তুমি আমায় বলতে পারো আমার কি করা উচিত ছিল? জীবনে কখনো দ্বিতীয়বার ভালোবাসা সম্ভব নয়, যদি হয় তার অর্থ ভালোবাসা কোনো কালে পবিত্র ছিল না। যার তরে একবার এই অন্তর লুণ্ঠিত হয়, তাকে আর কোনোদিন ভুলতে পারে না সত্তা। তবে কি আমি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি? আমার ভালোবাসা কি আজ থেকে অপবিত্র হয়ে গেল? সকল অনুভূতি কি শূন্য হয়ে গেল যা আমি তোমার তরে বুনেছিলাম?
আমি জানি না আমার চিত্র, কিন্তু আমি এইটুকু জানি, আমার সমস্ত অতীত জানি তুমি আমার মাঝে বসবাস করো। নতুন এক জগতে প্রবেশ করছি, সত্যি কথা। এই প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করে না, সে তা পূরণ করে আপন ক্ষমতায়। আমার নিষ্ঠুর অভিশপ্ত ভাগ্য দুহাত ভরে এক টুকরো সুখ উপহার দিয়েছে আমায়। আমি তা পায়ে ঠেলতে পারি না। ক্লান্ত আমি, ভীষণ ক্লান্ত। আমি একলা নই, আমার সঙ্গে জড়িয়ে রয়েছে আরো কিছু মানুষের ভবিষ্যৎ। সেই তাড়নায় যদি নিজেকে উৎসর্গ করতে হয়, আমি প্রস্তুত। আমি কি খুব ভুল করছি গো চিত্র? নিশ্চয়ই নয়, তবু আশা রাখছি নয়। এই অভিশপ্ত অস্তিত্ব যদি কারো সুখের চাবিকাঠি হতে পারে, তাতে দোষের কি? তোমার নিকট লুকিয়ে রাখার কিছুই নেই, স্বীকার করছি। আমার অন্তরও পুড়েছে আবেগান্বিতে, এক সুতীব্র চাহিদা হৃদয় জুড়ে। ওই মায়াবী মুখখানা দেখলেই এই পাথরের মাঝেও জ্বালাতন হয়, একটুখানি লোভী হওয়ার বাসনা জাগে। তোমার সত্তা আমার হৃদয়ে মণিকোঠায় স্থান পাবে এক আবদ্ধ বক্সে, যে বক্স এতটাই চমৎকার অনুভূতিতে খচিত যে তা খোলার অধিকার শুধুমাত্র আমি ব্যতীত আর কারো থাকবে না। বাকিটা জুড়ে না হয় এই অন্তর নতুন অনুভূতিদের স্থান দেওয়ার প্রচেষ্টা চালাবে। ভালোবাসি চিত্রলেখা, ভালোবাসি আমার পরিণীতা। আগামীকালের পর থেকে হয়তো জগতের কাছে আমি বেইমান হয়ে যাব, তবুও বেহায়ার মতন বলছি, আমার ভালোবাসার কোনো খাত ছিল না মায়াবিনী। যে অনুভূতির মুকুট তুমি এই হৃদয় পাথর আঙ্গনে প্রস্ফুলিত করেছ, যে প্রচেষ্টায় অমানিসাকে দিতে টেনে এনেছ, সেই পর্যায়ে আমার জন্য কেউ কোনোদিন পৌঁছাতে পারেনি এবং পারবেও না। তুমি আমার চিত্রলেখা, তোমার আমার অংশ, আমাদের মেঘ, আমার স্বপ্নপুরীর রাজকন্যা, আমার আধার জগতের একমাত্র প্রজ্বলিত তারকা, যে তারকার অস্তিত্ব সৃষ্টি জগৎ ধ্বংস পর্যন্ত মুছবে না এই পিতার অন্তর থেকে। তোমরা ছিলে, আছো এবং থাকবে এই হৃদয় জুড়ে এক সুখকর স্মৃতির বক্স হয়ে। তোমার তরে আপন সমাপ্তি রচেছি, এবার না হয় কারো তরে নবীন সূচনা রচি। শক্তি দাও চিত্র, এই নবযাত্রার প্রার্থনা দাও। ইতি, তোমার ব্রোকেন হার্ট। পুরো চিঠির সমাপ্তি ঘটল এক ফোঁটা অশ্রুর দাগে। পত্রখানি উড়ল না, আবদ্ধ হয়ে পড়ল ডায়েরির পাতায় ভাঁজে। যে ডায়েরি জুড়ে আটক মানুষরূপী এক মেশিনের অনুভূতি, সকল অব্যক্ত আবেগী পংশক্তিমালা। ডিসেম্বরে জেগে বসা শীতের আবহাওয়া উপেক্ষা করে গা ঝাড়া দিয়ে জাগ্রত হয়েছে সমস্ত নগরী। শুকনো প্রকৃতির মাঝে বছরের অন্তিম পর্যায়ে বিষাদ এবং নতুন বর্ষ বরণের প্রফুল্ল প্রবণ। ব্যস্ত নগরী, ব্যস্ত জনজীবন, তবুও যেন কোথাও এক সুখ সুখ অনুভূতির উদ্গীরণ। শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ঝামেলা শেষ হয়েছে, দিন অতিবাহিত হচ্ছে ব্যাডমিন্টনের কোর্টে। কেউ কেউ আবার পরিবারের সঙ্গে ছুটি কাটাতে ভিড়েছে গ্রামের বাড়িতে। শহরের বুক কিঞ্চিৎ শূন্যতা ধারণ করেছে, অভিজাতদের উপভোগের মাত্রা ছাড়িয়েছে। ঠিক উল্টো দৃশ্যপটে খেটে খাওয়া মানুষগুলোর দিন এই একটি নিয়মেই ছকেই বাঁধা, কর্ম না করলে এই নিষ্ঠুর শহর খাদ্য মেলে না। আলসেমি করবার সুযোগ কোথায়? দুমুঠো ডাল ভাতের তীব্র হাহাকার উদর জুড়ে। এমনই এক মিশ্রিত অনুভূতিপূর্ণ স্নিগ্ধ সকাল। বৃক্ষের পাতায় পাতায় ঝুলন্ত শিশির ফোঁটা, শৈত্যপ্রবাহের ঘন কুয়াশা আচ্ছাদিত প্রকৃতি, হিমশীতল সমীরণের পালতোলা অনুভূতি, এর মাঝেও জেগে ওঠা পাখিদের কলকালিলি। মিষ্টি রোদের হাতছানিতে ছেয়েছে সমস্ত ধরনী, যেন এক নতুন সূচনার ঘোষণা করতে। হাতের ব্যান্ডেজ খুলেছে 3 দিন আগে, আঙ্গুল এবং তালু রেঙেছে মেহেদির টকটকে বর্ণে। শুভ্র শাড়ির ভাঁজে জড়িয়েছে অঙ্গ, প্রচলিত কারুকার্য সম্বলিত চলি আচ্ছাদিত করেছে মস্তিষ্ক। এক প্রশান্তির অনুভব খচিত সম্পূর্ণ অবয়ব জুড়ে। বিয়ের পাত্রীর সাজে আয়নার সামনে বসে আছে রোজা, আখি জোড়া তার বুঝে আছে, যে পল্লবে আপন মনের কাজ করে চলেছে চারুলতা। চেহারার সাজসজ্জা অভিজ্ঞ হাতে সমাপ্ত করে অলংকারের দিকে হাত বাড়ালো চারু। সিলভার বর্ণের সেটটি থেকে এক এক করে অলংকারে সাজ্জিত করল রোজার সর্বাঙ্গ। বেশি কিছু নেই,
একটি সরু নেকলেস, 2 কানে ছোট্ট পাথরের দুল, নাকে নথ এবং মাথার বাম পাশে টায়রা। নিজের বিয়ের শাড়ি থেকে আরম্ভ করে অলংকার সবকিছুই রোজা প্রস্তুত করেছে নিজ দায়িত্বে। মাসিক 20,000 টাকা উপার্জন থেকে জমানো 1,000 টাকা সম্পূর্ণই সে খরচ করেছে এই উদ্দেশ্যে। তেমন আহামরি হয়তো নয় ব্যাপারটি, তবুও রোজার আপন চিত্তে প্রশান্তির জন্য ব্যাপক। আজ যদি তার পরিবার থাকতো, যদি ইউনুস রহমান থাকতেন, তাহলে নিশ্চয়ই বৃহৎ আড়ম্বরের ব্যবস্থা থাকতো। তবুও এতিম মেয়েটি আপন বিয়ের খুশিতে ভাটা পড়তে দিতে চায়নি। হোকতে নিজের বিয়ের আয়োজন নিজেই সম্পূর্ণ করা, ক্ষতি কিসে? রোজার সাজ সম্পূর্ণ করে চারুলতা তাকে আয়নায় নিজেকে অবলম্বন করতে দিল। নিজের অবয়ব লক্ষ্য করে মৃদু লাজমাখা হাসি উদ্ভট ঘটল রমণীর গোলাপরাঙা অধরে। খুব চমৎকার হয়েছে চারু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। চারুলতা হাসল, রোজার মাথায় 2 হাত স্পর্শ করে প্রার্থনা জানালো, দোয়া করি সুখী হও। তুমি ঠিক আছো তো? অবদ্ধ অন্তর পুড়ছে না ভালোবাসাকে অন্য কারো হতে দেখার বিরহে? জিজ্ঞেস করে দিনটির মাধুর্য নষ্ট করতে চাইল না রোজা। চারুলতা তার কাছে গতকালই এসেছে। হাতের মেহেদি থেকে আরম্ভ করে আজকের কনে সাজের সম্পূর্ণ কারিগর সে। মেয়েটি সামান্যতম খেদ প্রদর্শন করেনি, বরং অত্যন্ত আগ্রহ নিয়ে করেছে। যেন সে বিরহ বেদনায় আক্রান্ত নয়, বরং প্রচণ্ড খুশি। কি দরকার এই প্রফুল্লতা ধ্বংস করবার? গাড়ির হর্নের শব্দে উভয় রমণী সামান্য চমকালো। বারান্দায় গিয়ে বাইরে উঁকি দিয়ে পুনরায় ফিরে এসে চারু জানালো, নিহাদ এসে পড়েছে, এবার যাওয়া উচিত। মাথা তুলে সম্মতি জানিয়ে উঠল রোজা। ড্রয়ার টেনে একটি বক্স বের করে হ্যান্ডব্যাগে ঢুকিয়ে নিল। তাকে কিছুটা সময় দিল চারুলতা। নিজের সবুজাভাব লেহেঙ্গাতে সজ্জিত অবয়বের প্রতিচ্ছবি লক্ষ্য করে দীঘল কালো চুলে চিরুনি বুলিয়ে নিল একবার। চকচকে কালো ও কেশরাশির মাঝে উকি দিল সবুজ বর্ণের লুকায়িত গুচ্ছ। গতকালই কালার করিয়েছে আসমান এবং রোজার বিয়ের উপলক্ষে। রোজা নিজের শোবার ঘরে ট্রাঙ্কের কাছে এলো। খুলতেই ভেতরে দেখা মিলল তার পিতার ডায়েরি এবং মায়ের নুপুরখানি। তার সঙ্গে ইউনুস রহমান ব্যতীত একটি পোশাক। আপন মানুষগুলোর স্মৃতিসমূহের উদ্দেশ্যে চেয়ে থাকলো রোজা। অজান্তেই কপল বেয়ে গড়ালো কয়েক ফোঁটা অশ্রু। দ্রুত মুছে নিয়ে চোখ বুজল, মনে মনে বিড়বিড় করল, দোয়া করো দাদু, তোমার চড়ুই অবশেষে জীবনের সুখের পথে পা বাড়িয়েছে, সে যেন সফলকাম হয়। দোয়া করো আব্বু আম্মু, খোদা যেন তোমার মেয়ে এবং জামাইয়ের নতুন জীবন বরকত দান করেন। আমি জানি তোমরা সবাই আমার পাশে আছো, ভালোবাসি তোমাদের। এই মেয়েটাকে দেখে রেখো। তুমি প্রস্তুত? কাঁধে হালকা স্পর্শ রোজা চোখ মেলল, ঘুরে তাকিয়ে দেখল চারুলতাকে। চলো যাওয়া যাক। সম্মতি পেতে হাত বাড়িয়ে দিল চারু। তার হাতটি ধরল রোজা, অতঃপর বেরিয়ে এলো বাসা থেকে। চৌকাঠের বাইরে পা দেওয়ার সময় এক অব্যক্ত অনুভূতিতে পূর্ণ হলো অন্তর। এক নব্য রূপকথা মুদ্রিত করতে চলেছে সে আজ। জীবন তার বদলে যাচ্ছে অনন্তকালের জন্য, কিন্তু এই বদলে কোনো খেদ নেই। আছে শুধুমাত্র এক জগৎ সমান অনুভূতি, প্রিয়তমকে আপন করে পাওয়া সুতীব্র বাসনা, পরিপূর্ণতা। বিল্ডিং এর সামনে নেমে আসতে কালো বর্ণের মার্সিডিজ বেঞ্চ নজরে এলো, যার শরীরে হেলান দিয়ে দণ্ডায়মান নিহাদ। আসমানি বর্ণের পাঞ্জাবি এবং শুভ্র পায়জামায় তাকে দেখতে অন্যরকম ঠেকছে। সুদর্শন অবয়বে মার্কাটারি ভঙ্গি এবং অস্থিরতা দুর্ভিদ হয়ে তাতে ভর করেছে সুস্থিরতা। সুবিশাল আসমানের একটি ছোট্ট টুকরো যেন, প্রশস্ত, স্নিগ্ধ, সুস্থির। হাতের আঙুলে গাড়ির চাবিটি ঘুরিয়ে চলেছে, নেত্র জুড়ে সানগ্লাস। রোজাকে নিয়ে চারুলতা বেরোতে ঘুরে তাকালো সে, আপাদমস্তক পর্যবেক্ষণ করল কনেকে। সানগ্লাস টেনে তির্যক দৃষ্টিতে তাকিয়ে বখাটেদের মতো শীষ বাজিয়ে হাসল বিস্মৃত। মার ডালা ফুলটুসি। রোজার হাতের এক চপাটে খিলখিলি ধ্বনি তুলে হাসতে থাকলো। কি আশ্চর্য, প্রশংসাই তো করলাম, বিয়ের কোণে তুমি। এটা এতটা বেশরম হলে হয়? দেবরের গায়ে হাত তোলো। দেবর যদি
ছ্যাঁচড়া নাম্বার 420 হয়, তাহলে আর কি করার? পাল্টা চারুলতার জবাবে কটমট করে তাকালো নিহাদ। এই যে এসে গিয়েছে মুরগি, কড়কড় করতে করতে। নিজের জন্য নিয়ে দূরে থাকো বৎস। উত্তেজিত হয়ে পাখনা মেলে ঠোকর দিতে আসো কেন খালি? হ্যান্ডসামনেস দেখে লোভ সামলাতে পারো না? তেতে উঠে 3 ইঞ্চি হিলের ডগা নিহাদের পায়ের বৃদ্ধাঙ্গুলে হানল সে। ছেলেটা পাঞ্জাবির সঙ্গে মানানসই চটি পড়েছে, তাই দুর্বলতা। হিসিয়ে উঠে সরে দাঁড়ালো। বেটি মানুষ বলে ছেড়ে দেবো ভেবেছ নাকি? আঙুলে পেঁচিয়ে ধরল চারুলতার দীঘল কেশ রাশি। হ্যাঁচকা টানে ভারসাম্য হারিয়ে হুড়মুড় করে নিহাদের বুকে ধাক্কা খেল চারুলতা। ব্যাপারটা এমন হবে ভাবেনি বেচারা। সে সবসময়কার মতোই চুল টানাটানি খেলায় মেতেছিল, কিন্তু বর্তমানে হলোটা কি? নিদারুণ স্তব্ধতা ছেয়ে গেল চারপাশে। নিহাদ এবং চারুলতা উভয়ই সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে। রোজা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। এরপর মাথা নেড়ে বিড়বিড় করল, বিয়ে আমার নাকি আপনাদের? বোঝা বড়ই দায়। ইস, ছি! ঘৃণার মনোভাব দেখিয়ে নিহাদকে এক ধাক্কায় দূরে সরালো চারুলতা। মার্সিডিজের দরজায় ধাক্কা খেয়ে দ্রুত কণ্ঠে নিহাদ জানালো, আমার বইয়ে গেছে। এই চুনি যদি পৃথিবীর একমাত্র মেয়ে হিসেবে অবশিষ্ট থাকে, সারা জীবন কুমার থাকবো, তবুও এর দিকে ফিরেও তাকাবো না। জলজান্ত একটা আইটেম বম। আমারও যেন খেয়ে দিয়ে কাজ নেই, সারা জীবন কুমারী থাকবো, তবুও তোমার মতন একটা চ্যাংড়া বেটার বাড়ির বাউন্ডারির কাছেও ঘেঁষবো না। ছি ছি, নির্লজ্জ মেয়ে মানুষ, ঘেঁষাঘেঁষির আলাপ করে। ওয়া থু! নেহাদের ভঙ্গিমা লক্ষ্য করে না হেসে টেকা দেয়। রোজা মুখে হাত চেপে হাসতে থাকলো। ডিয়ার কনেযাত্রীগণ, আমরা কি বিবাহের উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করতে পারি, নাকি বিবাহের সময় আগামীকাল পর্যন্ত বাধিত করবার সুযোগ সুবিধা রয়েছে? গাড়ির জানালা থেকে মুখ বাড়িয়ে উচ্চকণ্ঠে জিজ্ঞাসা করল ফারিয়া। তাতে যেন সবার হুঁশ হলো। আরে তাই তো, ড্যাড ফোনের উপর ফোন দিয়ে চলেছে। এক ইবলিশের সচরাচরের পাল্লায় পড়ে ভুলেই গিয়েছিলাম। ইবলিশটা তাহলে তোমার ভাইকে বলা হলো না? চারুলতার দুটো চপাট পড়ল পিঠের উপর, তবুও নির্বিকার নিহাদ দরজা খুলে গাড়িতে উঠল। ড্রাইভিং সিটে বসে রোজার দিকে ফিরল। উঠুন গর্জিয়াস ব্রাইড, আপনার কনেযাত্রী তৈরি। আপনাকে পৌঁছে দিয়ে আমাকে আবার বরযাত্রী হিসেবে কামলা দিতে যেতে হবে। আমার জীবনটা পুরাই ঝিঙ্কু ব্র্যান্ডের পিঙ্কি বেদনা। হাসতে হাসতে প্যাসেঞ্জার সিটে উঠে বসল রোজা। সে মাঝখানে, দুপাশে ফারিয়া এবং চারুলতা। ফারিয়া জানালো, তোমাকে চমৎকার দেখাচ্ছে রোজা। একটা মিষ্টি বধূ, নতুন বয়স, সহজাত লজ্জারাঙা হলো রমণীর কপল। ধন্যবাদ বস, আমার নিমন্ত্রণ গ্রহণ করে আসার জন্য। আরে কিসের বস? আজকে আমি তোমার বস টস নই। আজ আমি কনেপক্ষের সাক্ষী, তোমার বান্ধবী। চোখ টিপ দিয়ে মৃদু হাসলো ফারিয়া। চারুলতার সঙ্গে হাত মেলালো কৌতুক ভঙ্গিতে। দুই বান্ধবীর যেন খুশির বাঁধ ভেঙেছে। কনে যাত্রীগণ, দিস ইজ ইয়োর ক্যাপ্টেন স্পিকিং। ফার্নেস ইয়োর সিট বেল্ট। নিহাদের কণ্ঠস্বরের সঙ্গে সঙ্গে গাড়িটি সামান্য গতিতে সড়কে নেমে অতঃপর দুর্বার অসরের ন্যায় ছুটতে আরম্ভ করল। গতির সঙ্গে তাল মিলিয়ে সাউন্ড বক্স জুড়ে তীব্র শব্দে বেজে উঠল, ঝুমকা লাগালি রূপের বিজরি গিরালি, তোকে দেখে গাইছে এমন রিমিক্স কাওয়ালি। জোহরা যাবি না তুই আনার কলি, তোকে দেখে গাইছে এমন রিমিক্স কাওয়ালি। দেবের গানের সঙ্গে সঙ্গে নিহাদের বেপরোয়া বেসুরে কণ্ঠের ঝঙ্কার যেন কারো মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট, অন্তত রোজার জন্য। চারুলতা এবং ফারিয়ার অভিব্যক্তি অবশ্য ভিন্ন। উভয় গাড়ির দুর্বার গতি নিয়ে চিন্তায় রয়েছে। বুকে ধুমধাম মিউজিকের বিট অনুভবে বিরক্ত ফুটছে। কাকের মতো কা কা করছে দেখে, কাকের মতো কা কা করছে দেখ ফারিয়া। তাই তো দেখছি, পুরাই আউট অফ কন্ট্রোল পাবলিক। এর জবাব এলো নিহাদের কণ্ঠে এবং গানের লেখনী মিশেলে। দিলটা জ্বালালি, ভয়টা দেখালি, হালকা করে শুনিয়ে দেব রিমিক্স কাওয়ালি। ভাইয়ার হবু বউ যদি বিয়ের আগে টপকেছে, তাহলে ভাইয়া তোমায় জাহান্নাম পর্যন্ত তাড়া করে ছাড়বে নিহাদ। চারু ধামাকে শুধু জিভ বের করে কৌতুক করল চট্টগ্রামের
রীতি সন্তান। অতঃপর সেই লাউ সেই কদু কার্যক্রম জারি রাখলো নিজের। এক মুহূর্তে কেউ নিজেদের রুখতে পারল না। খুশি আনন্দ এতটাই সংক্রম। একে একে গান এবং কথোপকথনে যোগদান করলো সকল ভয়ডর ভুলে। সময়টা ভীষণ উপভোগ্য। কিছুই নেই, তবুও যেন অগণিত অনুভূতি খচিত রয়েছে এই সময় জুড়ে, যা বারবার ফিরে আসবে না উপস্থিত মানুষগুলোর জীবনে। সকলের মাঝখানে অতি যত্নে রক্ষিত মধ্যমণি হয়ে সকলকে পর্যবেক্ষণ করে গেল রোজা। প্রত্যেকটি মানুষের আপন উচ্ছ্বাস তার হৃদয়ে দোলা দিয়ে গিয়েছে। না চাইতেও পরিবার হয়ে দাঁড়িয়েছে। এখনো মনে পড়ে বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার ঠিক পরদিন নিহাত কিভাবে হন্তদন্ত হয়ে হাসপাতালে ছুটে এসেছিল। আকুল আবেদনে জানতে চেয়েছিল সে আসলেই আসমানকে বিয়ে করছে কিনা। যখন রোজা নিশ্চয়তা দিল, তখন বিনা কারণে অশ্রুপাতে সিক্ত হয়ে উঠেছিল তার মুখ। অবশেষে নিহাতের আপন বলে পরিচয় দেওয়ার মতো মানুষটির জীবনে সুখ প্রজাপতিরা হানা দিয়েছিল। নিজ অনুভূতি দমিয়ে রাখতে পারেনি সে। রোজা ঠোঁটে হাসি, চোখে জল নিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল। সকল সুখ স্মৃতি স্মরণ করে তার অধর পুনরায় হাসির ধারায় উচ্ছ্বাসিত হলো। জল জল করতে লাগলো নয়নজোড়া অব্যক্ত ভালো লাগার অনুভূতিতে। এই প্রফুল্ল মুখগুলো সে সারাটা জীবন অবলম্বন করতে চায়। হযরত ফাতিমা কালীম মাদ্রাসা এবং এতিমখানার বাচ্চাগুলোর অন্তরে আজ ঈদের খুশির ছোঁয়া লেগেছে। এক বিশাল অনুষ্ঠানের আয়োজন হয়েছে। এতিমখানার দুয়েক সদস্যের প্রত্যেকের জন্য নতুন পোশাক, উপহার সামগ্রী এবং ভরপেট খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। ভবনের প্রাঙ্গণ জুড়ে রান্নার প্রক্রিয়া চলমান। ছোট ছোট বাচ্চারা এদিক সেদিক ছোটাছুটি করছে, আয়োজন পর্যবেক্ষণ করছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় খুশির মাত্রা ছড়িয়েছে। পরিবারহীন হয়েও সুবিশাল এক পরিবারের অংশ শিশুগুলোর অন্তর জুড়ে সীমাহীন খুশি। এই আয়োজনের উপলক্ষ সম্পর্কে অবশ্য হাতে গোনা কয়েকজন শিক্ষক এবং কর্মচারী ব্যতীত আর কারোরই জানা নেই। এই এতিমখানার প্রতিষ্ঠান দেশের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান রেমান গ্রুপের অধিপতি বড় সন্তানের বিয়ে আজ। অভিজাত পরিবারগুলোর বিরাট বহিঃপ্রকাশ ঐতিহ্য এড়িয়ে রেমান পরিবার বেছে নিয়েছে একান্ত সাদামাটা এবং ব্যক্তিগত এক আয়োজন। উপলক্ষ না হয় অজানাই রইল, খুশি ভাগাভাগি করতে দোষের কিছু নেই। এতিমখানার এলাকাটি বিস্তৃত। মূলত প্রতিষ্ঠানিক ভবনের পিছনে বাসস্থান ও শিক্ষক কর্মচারীদের কোয়ার্টার। কিছুটা দূরে রয়েছে মাঝারি আকৃতির এক মসজিদ, যাতে আশেপাশের এলাকাবাসীও জুম্মার নামাজের অংশ নেয়। বাকি অংশ মোটামুটি খালি, যেখানে গড়ে উঠেছে আরো শতখানেক বাচ্চা থাকার জন্য নতুন এক ভবন। 2 তলা পর্যন্ত কাজ সমাপ্ত হয়েছে, বাকিটা চলমান। এই নতুন ভবনের ঠিক পেছনেই সড়ক পথ, বিশেষ ব্যক্তিগত ছাড়া কেউ এই পথ যাতায়াত ব্যবহার করে না। রাস্তায় ব্যবহার হচ্ছে। সড়কের ধারে মার্সিডিজের ধারে অপেক্ষারত নিহাদ আর ফারিয়া। তাদের সঙ্গে রয়েছে মসজিদের হুজুর এবং কাজী সাহেব। উকিলের এসে পৌঁছেছে সামান্য আগে। শুধুমাত্র মূল আকর্ষণের প্রতীক্ষা যেন সকলের। প্রতীক্ষার অবসান ঘটল দ্রুতই। সড়ক ধরে এগিয়ে এসে মৃদুধ্বনি তুলে থামল পোরশে। প্যাসেঞ্জার সিটের দরজা খুলে ধূসর বর্ণের পাঞ্জাবি পায়জামা পরিহিত বিলাল রেমান বের হলেন। তার সুদর্শন চেহারা জুড়ে খুশির ঝলক, গভীর নিচে অধরে লেগে রয়েছে বিস্তৃত হাসি। মাদ্রাসার শিক্ষক এবং হুজুর এগোতেই সকলের সঙ্গে কোলাকুলি করলেন। ততক্ষণে ড্রাইভিং সিটের দরজা খুলল, বাইরে পদক্ষেপ রাখল আয়োজনের মধ্যমণি অমানিশা। সকলে খানিক বাকরুদ্ধ হয়ে পর্যবেক্ষণ করল তাকে। শুভ্র শার্ট এবং কালো ফর্মাল স্যুটে আবৃত তার অভিজাত বলিষ্ঠ অবয়ব। কোটের কাফে যুক্ত চিকচিকি দুটি ছাড়ানো ক্যাফলিং, মুখে মাস্ক, মসৃণ কেশ রাশি কিঞ্চিত এলোমেলো। কৃষ্ণগহ্বর নিগড় দৃষ্টিতে ধরিত্রীর বুকে এক রহস্যময় অস্তিত্বের ন্যায় ঠেকছে উপস্থিতি। তবু এই রহস্য ঠিক না চাওয়ার নয়। দ্রুত এগিয়ে এসে নিহাদ নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে জড়িয়ে ধরল। তার পিঠে আলতো হাত বুলিয়ে আসমান বিড়বিড় করল, কি হয়েছে? কিছু না। কাঁদছো? হুম, আজ কান্নার দিন নয়, সুখের দিন। অল দ্য বেস্ট আসমান ভাই। আমার দোয়া সবসময় তোমার সঙ্গে থাকবে। ডোন্ট বি
afraid. Just live your life, bro. You deserve it. প্রজ্বলিত দৃষ্টি নিয়ে হাসল নিহাদ, তাকিয়ে রইল আসমান এক দৃষ্টে। আমার মনে হয় খুব বেশি দেরি করা উচিত হবে না। সকলেই উপস্থিত, কোনে পক্ষের সাক্ষী। এই যে, উকিলের কথায় হাত তুলে এগোলো ফারিয়া। বরপক্ষ, আমিও রয়েছি। নিহাদ জানালো। কাজী সাহেব এক নজর ঘড়ির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, পাত্রী কি প্রস্তুত? হুম, 2 তলা নতুন ঘরে রয়েছে। নিহাদ জবাব দিতেই কাজী সাহেব বিলাল রেমনকে জানালেন, বেশ, তবে আমরা এগোই। আপনার পুত্রকে বলুন মসজিদে অপেক্ষা করতে। পাত্রীর সম্মতি নিয়ে আমরা তার কাছে যাব। বিলাল মাথা নেড়ে আসমানের দিকে এগোলেন। 2 কাঁধে হাত জড়িয়ে হেসে বললেন, গুড লাক বেবি। নিজের মাঝে এক অগত্যা অনুভূতির উপস্থিতি টের পেল আসমান। ঠিক ব্যাখ্যা করা যায় না তা। একটি ঢোক গিলে সম্মতি জানালো নীরবে। বিলাল এগোচ্ছিলেন, কিন্তু থমকালেন কি যেন মনে করে। নিজের অস্তিনে হাত চালান করে ছোট একটি চিরুনি তুলে সন্তানের পানে ফিরলেন। আসমানের খানিক এলোমেলো হয়ে আসা চুলগুলো অতি যত্নে আঁচড়ে দিয়ে ললাটে স্নেহ চুম্বন আঁকলেন। আর কিছুই উচ্চারণের দরকার হলো না তার আপন অনুভূতির প্রকাশ্যে। সকলে মুগ্ধতা নিয়ে অবলম্বন করলো দৃশ্যটুকু। পিতার নিকট যেন ছেলে আজও সেই বাচ্চাটি রয়ে গিয়েছে। কে বলবে আজ তার বিয়ে? অপরদিকে নতুন ভবনে পূর্ব হতে প্রস্তুত করে রাখা একটি কক্ষের সোফায় বসে প্রথমবারের মতো কিঞ্চিৎ আতঙ্কিত বোধ করছে রোজা। ঠিক আতঙ্ক বলা উচিত নয়, বিয়ের পূর্ব মুহূর্তে এক অবদ্ধ অনুভূতি। হৃদস্পন্দন বিনা কারণে বৃদ্ধি পেয়েছে বহু গুণে। শীতল আবহাওয়ায়ও বিন্দু বিন্দু ঘাম জমেছে কপালে। বরংবার মুছে নিচ্ছে টিস্যু দিয়ে। চারুলতা আশেপাশে পায়চারি করছে, সবকিছুর প্রস্তুতি যথাযথ হয়েছে কিনা পর্যবেক্ষণ করছে। অবশেষে একে একে কক্ষে প্রবেশ করলো সকলে। ছোট্ট দলটিকে দেখে বিনা কারণে রোজার কণ্ঠ শুকিয়ে এলো। নড়ে চড়ে বসে দীর্ঘ প্রশ্বাস গ্রহণ করলো নিজেকে নিয়ন্ত্রণ আনতে। হাউ বিউটিফুল! বিলালের কণ্ঠস্বর ধ্বনিত হলো সবার প্রথমে। রোজার দৃষ্টি তুলে চেয়ে লজ্জাবোধ অনুভব করলো শ্বশুরের প্রশংসায়। কাজী সাহেব বসে সকল কাগজপত্র ঠিক করতে করতে বিলাল রোজার একটি হাত আলতোভাবে স্পর্শ করে হাসলেন। তোমাকে চমৎকার লাগছে মামুনি। আজ আমি খুব খুশি। আমার অগোছালো ছেলেটাকে আপন করে নেওয়ার জন্য তোমাকে যত ধন্যবাদই জানাই না কেন কম হয়ে যাবে। এভাবে বলবে না প্লিজ বাবা। আমি তোমাদের জন্য খুব খুশি হয়েছি মামুনি, খুব 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 খুশি। তার চেহারাতে প্রকাশ পাচ্ছে বিলালের। মৃদু হাসল রোজা। অবশেষে অমোঘ এক সম্পর্কের জালে বাধা পড়তে চলেছে সে। এবার কোনো মিথ্যা নয়, এক পবিত্র সত্যের বাঁধন। বহুদূর এগিয়েছে সে জীবনে। সবকিছু প্রস্তুত, সকলের চারিপাশে ঘিরে দাঁড়িয়েছে। রোজার মুখোমুখি কাজী সাহেব। তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করতে আরম্ভ করলেন, মরহুম আরহাম রহমান তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করতে আরম্ভ করলেন, মরহুম আরমান রহমানের কন্যা রোজা রহমান চুড়ুই। আপনি বিলাল রেমানের সুযোগ্য পুত্র নীলাদ্রি রেমান নীলকে ৪৯ লাখ টাকা দেড়মোহরে আপনার স্বামী হিসেবে গ্রহণ করতে রাজি? রাজি হলে কবুল বলুন। কবুল। ছোট্ট শব্দটির মাঝেও যেন একরাশ অনুভূতির মালা খচিত রয়েছে। নিজের জন্মসূত্রে প্রাপ্ত পরিবারকে পরিত্যাগের বেদনা, নতুন এক পরিবারের মাঝে একাকিত্বের বশবর্তী হয়ে মানিয়ে নেওয়ার প্রচেষ্টা, তার সঙ্গে স্বপ্ন মাখানো এক অদ্ভুতপূর্ণ জীবনের সূত্রপাত। তাই হয়তো নারীরা শব্দটি উচ্চারণের ক্ষেত্রে গড়িমসি করে, মস্তিষ্ক এবং অন্তরের দোলাচলে অশ্রু নির্গমিত হয় নয়ন বেয়ে, অথবা সম্মতি। কিন্তু রোজা শব্দটি উচ্চারণ করতে বিন্দুমাত্র সময় নিল না। উপস্থিত মানুষগুলোর অন্তরে পুষ্পমুকুল প্রস্ফুলিত করে মৃদু অথচ দৃঢ়চিত্ত কণ্ঠে বলল, কবুল। এই ছোট্ট শব্দটির আধারে লুকায়িত বাণী। আমি প্রতিজ্ঞা করছি চাঁদ, তোমার অভিশপ্ত ভাগ্যকে মোকাবেলা করব আমি। জানি দুর্বল ভঙ্গুর নিঃস্ব আমি, তবুও তোমার তরে আপন অস্তিত্ব বাজি রাখতে কুণ্ঠাবোধ হবে না কোনোদিন। শুধু তুমি আমার পাশে থেকো চাঁদ, একটুখানি সুখ আর ভরসা দিও। অমানিসাকে দীপ্তিতে দুর্ভেদ করব না, অতি যত্নে আগলে নেব আপন বাহুডোরের উষ্ণ অনুভূতিতে।
একা একা আর কেঁদো না। এই ভালোবাসার কাঁধটিতে মাথা রেখো হৃদয়েশ্বর। অতঃপর কাবিননামায় স্বাক্ষরিত হলো তার আপন অস্তিত্বের সমর্পণ। এক মুহূর্তের জন্য স্মরণে এলো সেই মুহূর্তের কথা, যেদিন গাড়িতে আসমানের পাশে বসে অতি অবহেলায় সে মিথ্যা সার্টিফিকেট সই দিয়েছিল। কেন ওর পরোয়া ছিল না, কিন্তু আজ মানুষটির প্রতি অনুভূতি তার আকাশ সমান। কখনো ভেবেছিল কি ভাগ্য তাকে এই প্রান্তে এনে দাঁড় করাবে? ঠিক মিনিট 30 পর মসজিদের মেঝেতে বসমান প্রত্যেকে বা দৃশ্যপটে চেয়ে আপন হাত ঘষে চলেছে। সকলেই ব্যতিব্যস্ত চেয়ে আছে সামনে। পুনরায় একই প্রশ্ন ধ্বনিত হলো। বিলাল রেমানের পুত্র নীলাদ্রি রেমান নীল, আপনি কি ৪৯ লাখ টাকা দেড়মোহরে বিনিময়ে মরহুম আরমান রহমানের সুযোগ্য কন্যা রোজা রহমান চুড়ুকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি? রাজি হলে কবুল বলুন। নীরবতা ক্রমে বৃদ্ধি পেতে থাকলো সকলের উদ্বেগ, বিশেষ করে নিহাদ এবং বিলাল রেমানের। আসমানের মানসিক অবস্থা সম্পর্কে তারা সম্পূর্ণ অবগত। অন্তিম মুহূর্তে নিজের সিদ্ধান্তে পরিবর্তন ঘটাবে না তো সে? দৃশ্যমানভাবে মুষ্টিবদ্ধ হলো আসমানের দুহাত। স্পষ্ট একটি শক্ত ঢোক গলাধারণ করলো। দ্বিধা তার অবয়ব জুড়ে খচিত যেন। দৃষ্টি জুড়ে এক অদ্ভুতুড়ে শীতলতা। নিজের চোখ বুঝলো আসমান, শক্তি সঞ্চয় করতে যেন। ভাগ্য তাকে আরো একবার দাঁড় করিয়েছে অত্যন্ত সুতীব্র অনুভূতিপূর্ণ মুহূর্তের সামনে। অবোধ মস্তিষ্ক একবার চাইল সবকিছু জড়ালোভাবে উপেক্ষা করতে, পুনরায় অমানুষেই হারিয়ে যেতে। ঠিক তখন বদ্ধ চোখের পাতায় ভেসে উঠল অবয়বটি, এক স্নিগ্ধ তা ঘেরা রমণী, যে নিঃস্বার্থভাবে তারে লুটিয়েছে সবকিছু। বিনিময়ে সামান্য সুখটুকু কি তাকে দেওয়া সম্ভব নয়? তাকে দূরে ঠেলতে কাঁপবে অন্তর, বিলীন হবে অস্তিত্ব। অন্তরের জোরালো ধ্বনি প্রতিধ্বনিত হলো সমস্ত হিমালয় জুড়ে। কবুল। রক্ষা করব, ভাগ্যের মুখোমুখি হব, আপন সত্তার সঙ্গে লড়ব, প্রয়োজনে বরংবার। কথা দিচ্ছি জ্যোৎস্না। অবশেষে নির্গিত হলো ছোট্ট অথচ পবিত্র শব্দটি। তড়িৎ গতিতে কাবিননামায় স্বাক্ষরিত হলো পরিচয়। পাশে বসে থাকা বিলাল দৃষ্টি মেলে অবলম্বন করলেন, আড়ালে মুছে নিলেন চোখে জমা অশ্রুর ফোঁটা সমূহ। সম্পূর্ণ হলো কার্যক্রম। দুটি অন্তর বাধা পড়ল পবিত্র বন্ধনে। এবার কোনো খাত নেই কোনো মিথ্যার প্রলেপ, শুধুমাত্র নিখাত সত্য। সকলে কোলাকুলি করে খুশি বিনিময় ঘটাতে নিহাত ঝাঁপিয়ে পড়ল আসমানের সামনে। দ্রুত তার মাস্কটি টেনে মুখে একটি খেজুর ঢুকিয়ে দিয়ে জড়িয়ে ধরল শক্তভাবে। আই এম সো প্রাউড অফ ইউর ব্রাদার। না পারতে হাসলো আসমান, পাটা আলিঙ্গন করলো নিহাতকে। এক প্রশান্তিময় আবেশ তার হৃদয় জুড়ে। অবশেষে সে সত্যি বিবাহিত। দৃষ্টিতে জমা আবেগ রুখতে জোরপূর্বক নয়ন বুজে নিল। এক দীর্ঘ নিঃশ্বাস নির্গত হলো বক্ষ থেকে। সে সফল হয়েছে। সুপ্রিয়া মনোজাতে অংশ নিল আসমান সকলের সঙ্গে। নিজের সকল অকথ্য অনুভূতি নিঃশব্দে পৌঁছালো যেন সৃষ্টিকর্তার দরবারে। কি চাইল সে? সামান্য একটু ভালো থাকার সুযোগ।